সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আলোকিত মানুষ সহ, আলোকিত বই পড়ব, আলোকিত মানুষ হব, এই স্লোগান কিন্তু সারা বিশ্বে এবং বাংলাদেশের আপামর জনতা সবাই জানেন। আমি আজকে মানবাধিকার দিবসে দাঁড়িয়ে যে আপনাদের সম্মুখে যে কথা বলছি সে মানবাধিকার নিয়ে। মানবাধিকার প্রসঙ্গে কথা বলতে গেলে দুইটি কথা না বললেই নয়। আমি নাম বলছি না, বাংলাদেশের সর্বোচ্চ একজন ব্যক্তি, তিনি এখনো আছেন বিচার বিভাগের, আমি তার নামটি বলতে পারবো না। বাংলাদেশের মাননীয় মহামান্য রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রীর পরেই হচ্ছেন স্পিকার, স্পিকারের পরেই হচ্ছেন বিশেষ করে আমার জানা মতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2012 সালে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে ডক্টর মিজানুর রহমান, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, সেই অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক হিসেবে আসছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের, যখন গভর্নমেন্ট প্রথম মানবাধিকার কমিশন করেন, সম্ভবত বিএনপির আমলে এটি হয়েছিল, উনি হলেন ফার্স্ট চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী। অনেকে আপনারা চেনেন। আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয়, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, আমরা গর্বিত দক্ষিণ বাংলার মানুষ হিসেবে, শেরে বাংলার অঞ্চলের মানুষ হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে যার খ্যাতি অর্জন রয়েছে বিচার বিভাগে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিচারপতি শিকদার মকবুল হক স্যার। আমি আপনাদের এই কথাটি একটু ভিন্ন আঙ্গিকে বলছি, এই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে প্রথমে একটু বলে যাই আমরা আমাদের পজিটিভ জায়গা থেকে, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যেই দেশে গুণীজনদের কদর নেই সেই দেশে গুণীজন জন্ম হয় না। আর একজন বিচারপতি বলেছিলেন, অনুষ্ঠানের বিষয়বস্তু জেনেছিলেন, তো ওনার তিনটে বিষয় ভালো লেগেছে। তখন আমার কতগুলি স্কুলই হয় না, তখন বলেছিলাম, স্যার আসলে আমি একজন নগণ্য মানুষ, স্যার আপনি যদি আমাকে শেরে বাংলার ব্যাপারে দু একটা কথা বলেন, আমি হয়তো বলার সাহস নেই, কিন্তু চেষ্টা করবো। কিন্তু মানবাধিকার বিষয়ে বলতে গেলে স্যার আমি বলতে পারবো না স্যার। মানে উনি কত বড় প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কি মানবাধিকার আছেন। আমি আবার এই প্রশ্নটি কেন এই কথাগুলো বললাম, গতকালকে যে আমার অনেকেই বিভিন্ন গণমাধ্যম থেকে, বিভিন্ন প্রশাসন থেকে, বিভিন্ন জায়গা থেকে, কারণ আপনারা জানেন যারা ঢাকা শহরে আপনারা আজকে যারা রাস্তাঘাটে ছিলেন, প্রত্যেকটা জায়গায় সব গাড়ি চেকিং, সব জায়গায় প্রশাসন কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, মানে অনেক বছর পরে। এবার মনে হচ্ছে যে গণতন্ত্র মনে হয় কালকে মনে হয় ফিরে আসতো আবার আর এক ধাপ নতুন করে। কালকের যে ঘটনাটি আপনারা জানেন, সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? সেটা কি কত বড় মানবাধিকার লঙ্ঘন, সেটা কিন্তু আমাদের বিবেক। এখানে আজকে অনেকেই বলছিল অনুষ্ঠানটি কি পরিবর্তন করা যায় কিনা। আমি বলেছিলাম আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা যে চেতনা কিছুটা পরিবর্তন হলেও কিন্তু অনুষ্ঠান করে আমাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। যাক, মহান রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের উপস্থিতি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রদ্ধেয় বিচারপতি শিকদার মকবুল হক স্যার উপস্থিত হয়েছেন। অনেক এখানে মানবাধিকার কর্মীরা আছেন, অনেক গণমাধ্যম আমার প্রিয় ভাইরা আছেন, এখানে অনেক শিক্ষকরা আছেন, অনেক আইনজীবীরা আছেন, অনেক উদ্যোক্তারা আছেন, এখানে অনেক ধরনের অনেক পেশার মানুষরা আছেন। আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই। বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর হয়ে গেছে, হয়তো এই 14 তারিখ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি, কিন্তু পরে আগামীকালকে আমাদের বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অনেকগুলো দিবস আমাদের রয়েছে। কিন্তু মানবাধিকার, মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, আমরা প্রত্যেকেই বঞ্চিত, প্রতিটি মানুষই বঞ্চিত, কোথায় না কোথায় বঞ্চিত। আগে শুনেছি আন্তর্জাতিক নারী দিবস, অনেক প্রোগ্রাম করেছি আমি, অনেকে আমার সম্পর্কে কিছুটা জানেন ক্ষুদ্র মানুষ হিসেবে। ইভেন্ট জগতে আমার মূল বিজনেস হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, আমার পরিচয়টা জানতেই পারেন।
আমার মূল বিজনেস হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। 18 বছর আমার প্রতিষ্ঠান সেভেন্টন মিডিয়া ভিশন প্রাইভেট লিমিটেড। তারপরে আমি যখন ইন্টারন্যাশনালি কয়েকটা দেশে গেলাম, তখন ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশের কালচার সম্পর্কে জানার পরে, মানে সাহিত্য সংস্কৃতির ব্যাপারে জানার পরে অনেকেই দেখলাম যে 71 তো বাংলাদেশের আমাদের শিকড়, আমাদের মুক্তিযুদ্ধের মূল শিকড়। 71 না হলে, 52 ভাষার আন্দোলন না হলে আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সাহস বা আমার হয়তো সেই জন্ম হতো না। সেটাকে অস্বীকার করার কিছু নেই, অস্বীকার করাও যাবে না। তো সেই জায়গা থেকে আমি তখন আবার আজ থেকে 4 বছর আগে কয়েকটা দেশে যাওয়ার পরে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, প্রায় 9টা দেশে যাওয়ার পরে আমি দেখলাম আন্তর্জাতিক কিছু বিজনেস সেমিনার হয়। সেখানে যাওয়ার পরে আমার হঠাৎ করে অনেকেই পরামর্শ করলেন যে তখন একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করলাম, সেটা হচ্ছে গ্লোবাল স্টার কমিউনিকেশন। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের আগামী এই মাসে আমাদের 25 তারিখে 28 তারিখে আমাদের একটি মালয়েশিয়া প্রোগ্রাম আছে, এমডিবি ঈদ বিজয় উৎসব। সেটা আমার কোম্পানি থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক সেলিব্রিটি যাচ্ছে। গত মাসের আমরা 23 তারিখে করলাম নেপালে একটি বিজনেস সামিট ট্যুরিজমের উপরে। আরেকটি সামিট হয়েছিল অক্টোবরের 9 তারিখে, সেটি হচ্ছিল মালদ্বীপে। মালদ্বীপ হচ্ছে একটি সৌন্দর্য, সেখানে আপনি শুধু যেমন নেপালে পাবেন পাহাড়, আর হচ্ছে মালদ্বীপে যদি যান দেখবেন শুধু সাগর, পানি আর পানি। দেখার মতো, যারা অনেকে গিয়েছেন হয়তো ভালো লাগার একটি জায়গা। কিন্তু সেইখানে ওই দেশে যদি কখনো, যেমন বিভিন্ন কান্ট্রিতে এখানে সবাই গেছেন কম বেশি, তখন কোনো কান্ট্রিতে গেলে মনে হচ্ছে যে আমাদের বাঙালিদের চেনা যায় কিভাবে, সেখানে কালচারের সাথে আমাদের বাঙালিদের কালচারের সাথে অনেক কিছু মিলে না। যেমন ওখানে একটা টিস্যু পেপার আমি বললে বিশ্বাস করবো, আমি টিস্যু পেপারটা কোথায় ফেলাবো, আমি একবার এই পকেটে রাখি, একবার এই পকেটে রাখি, বিভিন্ন পকেটে রাখতে রাখতে সন্ধ্যার পরে একটা জায়গায় ফেলে দিলাম। কারণ আমাদের তো এটা নেশার, এটা কতক্ষণ আর পকেটে রাখবো, এরকমের কিছু বিষয় আছে বিভিন্ন ফরেন কান্ট্রিগুলোতে। আমি মানবাধিকার প্রসঙ্গে বলতে গিয়েই আমাদের মানবাধিকারটা কোন জায়গা থেকে ক্ষুণ্ণ হচ্ছে, আমি ক্ষুদ্র জ্ঞান, আমি 1 মিনিট শেষ করবো। আমি আবার আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোট ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে। মানবাধিকার আমার দৃষ্টিতে, আমার ক্ষুদ্র জ্ঞানে ওই জায়গা থেকে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। কোন জায়গা থেকে? ওই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে দেশে গুণীজনদের কদর নাই সে দেশে গুণীজন জন্মায় না। আর কোথেকে হচ্ছে? স্বাধীনতার 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের কি দলমত নির্বিশেষে বাংলাদেশের জাতি কি কখনো স্মরণ করে? স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলায় কে ফজলুল হক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল উসমানী, এবং আমাদের সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের কথা এখনো বলে অনেক শিক্ষক, যারা আমার দাদার আমলে যারা এখনো জীবিত আছেন, যারা আমার বাবার বয়সে জীবিত আছেন, তারা এখনো হাউ হাউ করে কান্নাকাটি করতেছে। গ্রাম অঞ্চলে দেখেন, প্রত্যন্ত অঞ্চলে, যেমন এই বর্তমানে মানবতার মা বলে খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের আপামার সকলের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেছে, দলমত নির্বিশেষে। মানুষ যে যেরকমের কর্ম করবে সে সেরকমের কর্মফল পাবে। তো সেই জায়গাটা থেকে মানবাধিকার কথা বলতে গেলে এই যে মহান ব্যক্তিদের কথা বললাম, তাদের জন্মবার্ষিকী, তাদের মৃত্যুবার্ষিকী, তাদের কর্ম নিয়ে কি কখনো কোনো রাষ্ট্রীয় কোনো মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে কোনো তাদের জীবন দশায় বা তাদের মৃত্যুর পরে তাদের পরিবারের কোনো খোঁজখবর, বা শেরে বাংলার মতন ব্যক্তিদের কখনো কোনো তাদের জীবনী নিয়ে কখনো কোনো আলোচনা হয়? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল বাংলাদেশে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি, আবার ডিজিটাল বাংলাদেশে অনেক কিছু পেয়েছি। আমরা হারিয়ে কি ফেলেছি যে এখন তাদেরকে আমরা তাদের একটা স্ট্যাটাস দেব, আমরা ডিজিটাল বাংলাদেশে তাদের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, নতুন প্রজন্ম স্বাধীনতার সম্পর্কে, এই দেশ সম্পর্কে, শেরে বাংলা থেকে ফজলুল হক সহ অনেক মহান ব্যক্তিরা রয়েছেন, কিন্তু তাদের সম্পর্কে কিন্তু অনেকেই জানেই না। 5ই আগস্টের পর অনেকেই জানে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, আমি নাম বলছি না, কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম, সে তাকে চিনিই না। তোমাদের বই পুস্তকে নাই? আমরাও ভুলে গেছি, বই পুস্তকেই নাই তাদের নাম, ইতিহাসই নাই তাদের, কেউ থেকে চিনবে তাদের নাম। যাক, আমি অনেক কথাই বলে ফেলেছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুধু আজকে যেহেতু সংগঠনটির আমি 2 বারের মহাসচিবের দায়িত্ব পালন করছি, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, অনেক সময় অনেক নষ্ট করে, অনেক অর্থ কষ্ট করে, এবং আপনারা অনেক পরিশ্রম করে অনুষ্ঠানটিতে সফল করার জন্য আপনারা এসেছেন। আজকের অনুষ্ঠানের সকল সফলতা, সকল দায়ভার সবকিছু আপনাদেরকে আমি উৎসর্গ করে দিয়েছি। সবকিছু আপনাদের অবদান, আপনাদের
আপনাদের জন্য আমি উৎসর্গ করলাম অনুষ্ঠানটি, এবং সকল ব্যর্থতা আমার, সকল সফলতা আপনাদের। আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।